এবং সহপাঠীরা সকলকে যথাস্থানে আভূমি প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্কের বিষয় সবার মতে মোবাইল ফোন কোনোভাবেই বইয়ের বিকল্প হতে পারে না, এই বিষয়ের পক্ষে আমি আমার যুক্তি তুলে ধরতে চাই। বই পড়ার মর্যাদা বা গুরুত্ব নিয়ে কোনো বিতর্ক হয় না। বই নির্ভরযোগ্য পাঠ্যবস্তু, ফলে আমরা ভুলে গেলেও আবার বই পড়ে সেই বিষয় মনে করতে পারি। বই পড়লে মনোযোগ গভীরভাবে অনুশীলনে রপ্ত হয়। মোবাইল ফোনে পড়াশোনা করলে ফোনের নেটওয়ার্ক জনিত সমস্যা পড়ায় বিঘ্ন ঘটাতে পারে, কিন্তু বই পড়ার সময় এমন কোনো সমস্যা দেখা দেয় না। তাছাড়া বর্তমানে ফোনের রিচার্জের যে মূল্য বৃদ্ধি, তাতে আমাদের মতো দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে গ্রহণ করাটা প্রায় অসম্ভব বলেই আমার মনে হয়। শিক্ষক শিক্ষিকারা যখন বইতে পড়া দেন, তখন আমাদের কাছে সেই ছবিটা মনে গভীরভাবে রেখাপাত করে, কিন্তু মোবাইল ফোনে পড়াটা খুব চিত্তাকর্ষক হলেও তা মনের মধ্যে দীর্ঘস্থায়ী হয় না। তাছাড়া বইয়ের মাধ্যমে পাঠদানে ছাত্র ও শিক্ষকের মধ্যে যে গভীর শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক তৈরি হয়, তা মোবাইল ফোনের দ্বারা কখনোই সম্ভব নয়। মোবাইল ফোনে পড়াশোনা করলে তার মাঝে অনেকের ইচ্ছা হতেই পারে এসএমএস করতে, গেম খেলতে, ইউটিউব দেখতে, ফেসবুক দেখতে। ফলে মোবাইল ফোনে পড়াশোনা করলে ছাত্রছাত্রীদের মনোযোগ বিচলিত হতে পারে। কোনো অজানা তথ্য জানার জন্য ছাত্রছাত্রীরা মোবাইল ফোনের ব্যবহার করে, কিন্তু তারা নিজেদের শিক্ষক বা শিক্ষাকে জিজ্ঞাসা করে না। ফলে দেশে শিক্ষক ও শিক্ষিকার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। বই পড়ার গুরুত্বকে যদি মোবাইল ফোনের সঙ্গে তুলনা করার বিষয় হতো, তাহলে আজকের এই গল্পের বই, কবিতার বই, নাটকের বই, উপন্যাস এবং দৈনন্দিন পত্রিকার কোনো গুরুত্বই থাকতো না। স্কুল থেকে বাড়ি ফিরে ছাত্রছাত্রীরা মোবাইল ফোনে পড়াশোনা করার অজুহাতে গেম খেলতে বসে যায়। ফলে খেলার মাঠগুলি ফাঁকা পড়ে থাকে। এই কারণে তারা মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই পিছিয়ে পড়ছে। আজকের এই মোবাইল ফোন ব্যবহার করে মানুষ এবং ছাত্র সমাজ তাদের ধৈর্য ও মনোযোগ হারিয়ে ফেলছে। যেখানে তারা একটি 30 সেকেন্ডের ভিডিওকে টেনে টেনে দেখে, সেখানে তারা একটি গোটা উপন্যাস কিভাবে পড়বে? ছাত্রছাত্রীরা নিজেদের অবসর সময় ফোনে গেম খেলে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, কিন্তু তারা যদি এই অবসর সময়গুলিতে গল্পের বই পড়তো, কবিতার বই পড়তো, তাদের অনেক কিছু জানার আগ্রহ থাকতো। কিন্তু তারা দিন দিন হয়ে পড়ছে ডিজিটাল ইনটক্সিকেটেড। অনেক রাত পর্যন্ত মোবাইল ফোনে পড়াশোনা করলে ফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়, তা আমাদের স্নায়ুতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক। আমাদের মাথার খুলির বাইরের অংশ বড়দের তুলনায় অনেক পাতলা হয়, মস্তিষ্কে অ্যান্টিমালিকুলার টিউমার, ব্রেন ক্যান্সার ইত্যাদি হতে পারে। তাছাড়া অনেকক্ষণ মোবাইল ফোনে পড়াশোনা করলে চোখের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দুটোই কমে যায়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে লোডশেডিং হলে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফলে মোবাইল ফোনে পড়াশোনা করতে অসুবিধা হয়। কিন্তু সেই সময় দিনের বেলা বইয়ের মাধ্যমে পড়াশোনা করতে কোনো অসুবিধা হয় না। আজকের এই মোবাইল ফোন ব্যবহার ফলে মানুষের স্মরণ শক্তি কমে যাচ্ছে এবং তার মিথ্যে কথা বলতেও শিখে গেছে। তা থাকে হয়তো অন্য জায়গায় আর বলছে আরেক জায়গায়। আপনারা কেউ বলতে পারেন বই পড়াটা খুবই প্রাচীন পন্থা। আজকের এই আধুনিক যুগে এই পন্থা কোনো কাজেই আসে না। কিন্তু বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এদের সময় কোনো মোবাইল ফোন ছিল না, কিন্তু তার বই পড়েছেন, আমাদের জন্য অনেক রচনা লিখেছেন, মানব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য অনেক বইও লিখেছেন। কবিতার কি হবে? বিশ্বজয়ী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। তাছাড়া আজকের এই অনুষ্ঠানটি তো বিবেকানন্দকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ফোন যদি সত্যি গুরুত্বপূর্ণ বিষয় হতো, তাহলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক না দিয়ে প্রত্যেককে একটি করে স্মার্টফোন বা ল্যাপটপ দিত। সর্বোপরি মোবাইল ফোন এবং বই দুটোই ছাত্রছাত্রীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমার মনে হয় মোবাইল ফোন কোনোভাবেই বইয়ের বিকল্প হতে পারে না। এই মঞ্চে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে আমার এই ঘোষণা যে বই পড়ো, নৈতিকতা ও মূল্যবোধযুক্ত সমাজ গড়ে তোলো। নমস্কার। ও একদম মানসিক দৃঢ়তা। প্রথমে ঠাকুরমা স্বামীজি চরণে প্রণাম। মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয়, আমাদের কর্ম মহারাজজি, উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান প্রাক্তন শিক্ষক মহাশয়, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, উপস্থিত আমার দাদা দিদিরা, ভাই বোনেরা, সহপাঠীরা এবং আমার প্রতিপক্ষ বন্ধুকে যথাস্থানে আভূমি প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্কের বিষয় সবার মতে মোবাইল ফোন কখনোই বইয়ের বিকল্প হতে পারে না এ বিষয়ে আমার প্রতিপক্ষ বন্ধু পক্ষে বলে গেল, কিন্তু এ বিষয়ে আমি একমত নই। এ বিষয়ের বিপক্ষে আমি আমার যুক্তি তুলে ধরতে চাই। বর্তমান সময় তথ্য প্রযুক্তির সময়। এই তথ্য প্রযুক্তির অন্যতম আবিষ্কার হলো এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে আমরা বিশ্বজগৎকে হাতের মুঠোয় পেয়েছি।
দেখবো আমি আপন হাতের মুঠোয়। সত্যি আজ এই জগৎ দেখছি আমাদের হাতের মুঠোয়। তার সম্ভব হয়েছে কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমানে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে গেলে তাদের এই মোবাইল ফোনের মাধ্যমে কার্য সম্পন্ন করতে হয়, কিংবা এসএসসি ওএসএস পরীক্ষার ফলাফল কিংবা স্কুলের পরীক্ষার ফলাফল পেতে গেলে আমাদের বহুদূর কষ্ট করে না গিয়ে সময় অপচয় না করে আমরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সেগুলো পেতে পারি। বর্তমানে সমগ্র বিশ্ব এখন ইন্টারনেট ব্যবস্থা দ্বারা নিয়মিত, ফলে প্রাচীন পন্থা অবলম্বন না করে যুগের সঙ্গে তাল মিলিয়ে ফোনের মাধ্যমে ক্যারিয়ার তৈরি করে আমার মতে শ্রেষ্ঠ বলে মনে হয়। এমন অনেক কোর্স আছে যা বিদেশে গিয়ে অনেক অর্থ ব্যয় করে পড়াশোনা করতে হয়, কিন্তু সেই বিষয়ে আগ্রহী ছাত্রছাত্রীরা সেই কোর্সগুলি ফোনের মাধ্যমে বাড়িতে বসে পূরণ করতে পারে এবং তাদের গন্তব্যে পৌঁছতে পারে। এমন আমরা এই ফোনের মাধ্যমে অনেক লেখকের বই পড়তে পারি, এছাড়া বিদেশি লেখকের বইও আমরা এই ফোনের মাধ্যমে পড়তে পারি। তাছাড়া এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে, তারা এই মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করতে পারে। ধরুন আমি ইংরেজি কিংবা বাংলা ওয়ার্ডের মিনিং পাচ্ছি না, তাহলে কি আমি সময় অপচয় করে ডিকশনারি পড়ে ফেলবো? না, আমি ফোনের মাধ্যমে টাইপ করে আমার পড়াশোনার কাজে লাগাতে পারবো। আমাদের যখন কোভিড হয়েছিল তখন কিন্তু আমরা বিদ্যালয়ে না এসে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করেছি এবং আমাদের সচেতন বার্তা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। আর এখন যে সামাজিক এবং দুর্নীতিগ্রস্ত যে ঘটনা চলছে তা কিন্তু আমরা বইয়ের মাধ্যমে জানতে পারি না। তখন এছাড়া আমরা এই ফোনের মাধ্যমে এখনকার যে ঘটনা তা আমরা জানতে পারছি এবং আমরা সচেতন হচ্ছি। বলতে পারি যে মোবাইল ফোন এবং বই দুটোই ছাত্রছাত্রীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমি মনে করি মোবাইল ফোনই ছাত্রছাত্রীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মোবাইল ফোনই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। সত্যি কোথাও কোথাও আমি প্রথমে ঠাকুর ভাই এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিধানচন্দ্র সামন্ত মহাশয়কে শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে বিশেষভাবে যিনি ঘোষক, তার প্রতিটি কথার মধ্যে মনোচিত্রণ একটি মাতৃত্বের ছোঁয়া, খুব সুন্দরভাবে তিনি এত সুন্দরভাবে পরিচালনা করছেন, খুব ভালো লাগছে শুনতে, খুব মিষ্টি। যাই হোক, সর্বোপরি আমার সামনে যারা বসে আছে ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ ধরে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছিলাম বিষয় মূল্যবোধ শিক্ষা। নানা দিক থেকে আলোচনা করলেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, ছাত্রছাত্রীরা। অসাধারণ আলোচনা হয়েছে। আলোচনা হওয়ারই কথা। আমি একটু আগে বসে শুনছিলাম তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমাদের একটি কলেজের বিদ্যা মন্দিরের প্রাক্তন ছাত্র, আর ওনার প্রিন্সিপাল ওই কলেজের তোমার স্যারের প্রিন্সিপাল যিনি, উনি বর্তমান বাংলার মানে প্রথম দু একজনের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত। পণ্ডিত মানে এসেছে সংস্কৃতজ্ঞ বা শাস্ত্রজ্ঞ বর্তমানে বাংলা। আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটির দীর্ঘদিন ধরে উনি চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন। স্বামী আত্মপ্রিয়ানন্দজি, উনি যে সারা বাংলার একজন প্রথম দু একজনের মধ্যে, ওটা আমার বক্তব্য নয়, কলকাতা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর আমাকে বলেছিলেন। যাই হোক, তো তোমাদের ভালো এই ধরনের একটা পরিবেশে তোমরা বড় হচ্ছ, মাঝে মাঝে তোমাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়। প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় একটি কথা দিয়ে শেষ করেছিলেন, মূল্যবোধ শিক্ষা হলো কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি উচিত কোনটি অনুচিত তা জানাই হলো মূল্যবোধ শিক্ষা। স্বামী বিবেকানন্দ ঠিক এই কথাটি বলেছিলেন।
স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, একটু অন্যভাবে তার মূল বক্তব্য ছিল এটা। তিনি কি বলেছিলেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমাদের ছাত্রীদের, বিশেষত তিনি ছাত্রীদের কথা এখানে উল্লেখ করেছিলেন, আমাদের ছাত্রীদের উপযুক্ত শিক্ষা দাও। উপযুক্ত শিক্ষা তারা যদি গ্রহণ করতে পারে, তখন তারা নিজেরাই বুঝতে পারবে কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়। তখন তোমাকে বাড়ির দরজা, রাস্তার দরজা তোমাকে বলতে হবে না এটা করো, এটা করবে না। আমাদের দেশে বর্তমানে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এত স্কুল কলেজ এত কিছু হয়েছে, শিক্ষিতের সংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষার মনে হয় যেন কোথায় না কোথায় আমাদের অভাব ঘটছে। তার জন্যই একটু আগে যে তোমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন একটি ঘটনা, একজন ডাক্তারের কথা। এই ধরনের ঘটনাগুলি একটা উদাহরণ, কিন্তু প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা মুহূর্ত ছোট থেকে শুরু করে বড়, যারা নিজের জীবনে ব্রত নিয়েছে আমরা মানুষের সেবা করব, মানুষের উপকার করব, এবং ওইভাবেই শুরু হয়েছে। আমরা যখন বিভিন্ন স্কুলে যাই বা বিভিন্ন ইয়েতে যাই, ছাত্রছাত্রীদের সাথে মিলিত হই, জিজ্ঞাসা করি বড় হয়ে কি করবে? কেউ বলে ডাক্তার হবে, কেউ বলে শিক্ষক হবে। কেন ডাক্তার হবে? না, মানুষের সেবা করতে পারবো, অনেক মানুষের সেবা করব। আবার কেউ কেউ বলে না, আমরা গরিবের সেবা করব, আমরা বিনা পয়সায় সেবা করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু খুবই পবিত্র, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের মূল লক্ষ্য খুবই পবিত্র। আমাদের মানে তোমাদের, তোমরা এখানে যারা আছো, এখন যারা বসে আছো, সবার জীবনের লক্ষ্য কিন্তু খুবই পবিত্র। আমি বড় হয়ে এই কাজটা করব। কেন করবো? প্রশ্ন করলে হবে না, আমি সমাজের সেবা করতে পারবো, আমিও সমাজের জন্য কিছু করতে চাই। কালকে একটা বিদ্যালয়ে গিয়েছি, জেরিয়া চক শ্রী অরবিন্দ বিদ্যামন। আমি প্রায় রাস্তায় দুটি জায়গায় অবরোধের পর প্রায় 40 মিনিট পর গিয়ে পৌঁছালাম। ছাত্রছাত্রীরা 5টা পর্যন্ত দীর্ঘক্ষণ অনুষ্ঠান শুনেছে নিচে বসে চুপ করে। আর মূল্যবোধ তাদের মধ্যে কিভাবে, এই যে তোমাদের মতো বয়স, আমি বললাম যে তোমাদের এখন ছাত্র বা ছাত্রী যারা তোমাদের মধ্যে রক্ত সম্ভব করছে, প্রত্যেকের মধ্যে মূল্যবোধ রয়েছে। তোমাদের মধ্যে মূল্যবোধ নেই এইটা আমরা বলতে পারি না। তাদের আমরা দেখছিলাম, তারা শিক্ষক দিবসে সকলে মিলে ঠিক করলো কি, প্রতি মাসে আমাদের টিফিনের খরচ থেকে বাঁচিয়ে 2 টাকা করে দেব বিদ্যালয়ের ফান্ডে। কেন না, যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বই খাতা কিনতে পারে না বা টিউশন ফি দিতে পারে না, তাদের জন্য আমরা দেব। তাদের মধ্যে যাদের সামর্থ্য আছে মাসে 2 টাকা মাত্র দেওয়া কোনো ব্যাপারই না, সেখান থেকে দিয়ে ওরা সেবা করবে। এটার একটা নতুন প্রকল্প শুরু করেছে। এই যে কোনটা তো ভালো চিন্তা, এই ধরনের ভালো চিন্তা তোমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে। আমরা যখন দেখি কোন একটা অঘটন ঘটে, তখন তোমাদের মতো ছাত্রছাত্রী প্রথম লাফিয়ে যাও, এগিয়ে যাও। অর্থাৎ তোমাদের মধ্যে সেই মূল্যবোধ পরিপূর্ণ। কিন্তু সমস্যাটা কোথায়? যেই তোমরা কর্মজীবনে প্রবেশ করছো, সমাজে যত শিক্ষিত হচ্ছে, সব থেকে বেশি মনে হয় যেন তারাই এই যে ক্ষুদ্র চাহিদার মধ্যে তারা সীমাবদ্ধ থাকছে না। তাদের মধ্যে অনেকেই আরো চাই, আরো চাই, আরো চাই। সেখানেই মূল্যবোধ মানে প্রথম হয়তো সে একটা ভালো জায়গায় চাকরি করতো, সেখান থেকে চাকরিটা থেকে সে আরো কিছু একটা করার জন্য আরো একটা কিছু রাস্তায় এলো, আরো কিছু চাই, আরো চাই, আরো চাই। সে বাড়াতে 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 চাহিদা, ইচ্ছা বাড়াতে বাড়াতে, দুর্নীতি বাড়াতে বাড়াতে, যার পরে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, নিজের জীবন সেখানেই ধ্বংস হয়ে যাচ্ছে।
এই জীবনেই সে তার ফল পেয়ে যাচ্ছে, আমরা চোখের সামনে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। তার জন্য তোমরা যারা এখানে বসে আছো, মূল্যবোধ শিক্ষা সম্পর্কে এই ধরনের হাজারো বক্তৃতা শোনো, কিছু হবে না। যদি নিজেরা যদি প্রতিজ্ঞা না করো, আমরা যখন বড় হব তখন আমরা নিজের যে ক্ষুদ্র সীমা, সেই ক্ষুদ্র সীমা আমার চাহিদা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। গীতায় বলা হয়েছে তোমার ইচ্ছা থাকবে, জানার ইচ্ছা থাকবে। জানার ইচ্ছা দুই প্রকার আছে, গীতার একটা শ্লোকে আছে, আমি ওটা বলছি না। কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে এই আমাদের জানার ইচ্ছা, কামনা মানে ইচ্ছা, জানার ইচ্ছা। একটা ছাত্রের যদি সে জানার ইচ্ছা যদি না থাকে, একটা ছাত্রের যদি আরো ভালো কিছু জানার ইচ্ছা না থাকে, তাহলে তো তার এখানে সে তার অগ্রগতি বন্ধ হয়ে গেল। এই ইচ্ছা, জানার ইচ্ছা থাকবে, আরো লাভের ইচ্ছা থাকবে, উন্নত শিক্ষার ইচ্ছা থাকবে, কিন্তু তার মূল ভিত্তিটা কি? মূল ভিত্তি স্বামী বিবেকানন্দ আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছে। তিনি বলছেন প্রত্যেকটা দেশে উন্নতির জন্য এক একটা করে ভিত্তি থাকে, ফাউন্ডেশন। আমরা সেই ফাউন্ডেশনটা প্রথম তৈরি করছি না, আমরা বুঝতে পারছি না, আমাদের বোঝার ক্ষেত্রে কোথায় না কোথায় অসুবিধা হচ্ছে। আমাদের যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে সেখানে এখন সবাই চাইছে, আমাদের ছাত্রছাত্রীদের, রাজ্য এবং কেন্দ্র সরকার, আমাদের শিক্ষার যারা বিদ, তারা সকলে চাইছে কি আমাদের ছাত্রছাত্রীদের মূল্যবোধ শিক্ষা দেওয়া হোক, মূল্যবোধ শিক্ষা দেওয়া হোক। কিন্তু সে মূল্যবোধ শিক্ষা দিতে কি আমরা একটা কথা ধরি, তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা অনেকেই জানো। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি তার কি ঘটনাগুলি তোমরা জানো? এত সালে অমুক জায়গায় গিয়েছিলেন, এত সালে জাপান গিয়েছিলেন, এত সালে সিঙ্গাপুরে গিয়েছিলেন, এত সালে এই বাহিনী গঠন করেছেন, ইত্যাদি 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 ঘটনাগুলি তোমরা জানো। কিন্তু তার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা তোমাদের জানা নেই, আমাদের পাঠ্যপুস্তকে নেই সেই কথাটি। সুভাষচন্দ্র বসু নেতাজিতে পরিণত হতো না তিনি যদি স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত না হতেন। তার নিজের বক্তব্য, মাত্র 13 বছর 8 মাস বয়সে তিনি স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলীর একটি অংশ তার এক বন্ধু আলমারি থেকে পান। সেই বইটা পড়ে স্বামী বিবেকানন্দের দ্বারা এত অনুপ্রাণিত হয়ে তারপর একের পর এক বই পড়ে যাচ্ছে। তারপর সেই বই পড়ে তিনি তার মাকে চিঠি লিখছেন, কি করে ভারতের দুঃখ দুর্দশা দূর করা যায়, কি করে আমাদের মানুষের জীবনের মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী উদ্দেশ্য, কি করে ভারতেরকে পরাধীনতার হাত থেকে মুক্তি দেওয়া যায়। পরপর 9টি চিঠি তার মাকে লিখছেন। তিনি তখন কটকে আছেন, মা আছেন তখন প্রতাপগতির পিতা কোদালিয়াতে এসেছিলেন। এই মূল ভিত্তি, জীবনের টার্নিং পয়েন্ট কোথায়? টার্নিং পয়েন্টটা স্বামী বিবেকানন্দকে লিখে তিনি পরবর্তী সময়ে বলছিলেন, স্বামী সুন্দরানন্দকে লিখেছিলেন, আর যদি স্বামী বিবেকানন্দ যদি জীবিত থাকতেন তাকে আমি গুরু পদে বরণ করতাম। যাই হোক, আমি যতদিন জীবিত থাকবো স্বামী বিবেকানন্দই হবেন আমার গুরু। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলায় থেকে স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলছেন, আমার মধ্যে যে সেবা ভাব জেগে উঠেছে, জেল থেকে বের হয়ে তিনি বন্যায় দুর্গত রোগের সেবার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তখন তার শরীর এখনকার মতো জেলখানা নয়, ইংরেজদের আমলের জেলখানা মানুষকে অর্ধাহারে তাদের রাখা হতো, অনেক কষ্টে জীবন যাপন করতে হতো। তখন সেখান থেকে বের হয়ে সাথে সাথে আবার রিলিফের কাজে ঝাঁপিয়ে পড়লেন, মানুষের সেবার কাছে। এই যে বলছেন আমার মধ্যে সেবা ভাব কোথা থেকে এসছে? স্বামী বিবেকানন্দ থেকে। তিনি যখন ছোট বয়স, তোমাদের মতো যখন বয়স,
তখন তিনি গভীর ধ্যান করতেন। আমরা দেখি তার বিরুদ্ধে সবার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি রামকৃষ্ণ মিশনের একটি শাখাতে গিয়ে সেখানে দীর্ঘক্ষণ তার জপ করে যাচ্ছেন। গভীর রাত্র পর্যন্ত সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে তিনি যেতেন। সেখানে সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে গিয়ে গভীর রাত্র পর্যন্ত তিনি জপ করতেন, ধ্যান করতেন। এই যে আর এখন আমরা পরবর্তী সময় আমরা দেখি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তোমরা গত পরশুদিন জন্মবার্ষিকী পালন করলে। তার জীবন নিয়ে যদি আমরা যদি একটু যদি দেখি, একটি ব্রাহ্মণ বাড়ির ছেলে, খ্রিস্টান মিশনারি স্কুলে পড়েন, কিন্তু তিনি কলেজ জীবনে তিনি কি শুরু করেন? ভারতীয় সংস্কৃতিকে জানতে শুরু করেন। গীতা, উপনিষদ, দর্শন শাস্ত্র, এই তিনটি নিয়ে তিনি গভীরে প্রবেশ করতে শুরু করেন। তিনি যখন কলেজে যখন আসেন, ইউনিভার্সিটিতে যখন আসেন, তখন তিনি দর্শন শাস্ত্রের উপর গভীরভাবে অধ্যয়ন করেন। তিনি ভারত রত্ন উপাধি পেয়েছিলেন। এই যে তার ভিতর এত স্পিরিট তিনি কোথায় থেকে পেয়েছেন? তার এই শক্তির উৎস স্বামী বিবেকানন্দ। তিনি নিজে বারবার বলে দিচ্ছেন, রামকৃষ্ণ মিশনের জনৈক সাধুর কাছে তিনি যখন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, তারপরেও তিনি এমনকি রাষ্ট্রপতি যখন হয়েছেন, তখনও রামকৃষ্ণ মিশনের জনৈক সাধুর কাছে, যে সাধুটি মাধ্যমিক পাশও করেনি, ওই সাধুর কাছে উনি যেখানে বক্তৃতা দিচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছে। কে? তখনকার দিনে ভারতের উপরাষ্ট্রপতি, পরবর্তী সময়ে রাষ্ট্রপতি। যেখানে বক্তৃতা দিচ্ছেন সেখানে ছুটে যাচ্ছে। কেন? ভারতীয় সংস্কৃতিকে আরো ভালোভাবে জানতে হবে, আরো গভীরভাবে জানতে হবে, ভারতবর্ষকে জানতে হবে। কারণ স্বামী বিবেকানন্দ বলছিলেন, তুমি যদি, কাকে বলেছিলেন? ভগিনী নিবেদিতাকে বলছিলেন, তুমি যদি ভারতের উন্নতি করতে হয়, ভারতের স্ত্রী জাতির যদি উন্নতি করতে হয়, তাহলে কি করতে হবে? প্রথম ভারতবর্ষকে জানতে হবে। ভারতবর্ষকে না জেনে ভারতবর্ষে অনাহারে অর্ধলম্ব মানুষের দুঃখের কথা যদি তুমি যদি না জানো, তাহলে তুমি ভারতবাসীকে ভালোবাসতে পারবে না। বড়জোর তোমার উপহারের ডালি নিয়ে তুমি নিজেকে একজন বড় সেমিনার রূপে প্রতিষ্ঠিত করতে পারো, কিন্তু তুমি একজন প্রকৃত দরদি হতে পারবে না। তার জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা দেখি, তিনি ভারতীয় সংস্কৃতিকে আরো গভীরভাবে আয়ত্ত করার জন্য, বিশেষ করে দর্শন শাস্ত্রকে, এই গীতার উপর ক্লাস শোনার জন্য, ইউনিভার্সাল মেসেজ অফ ভগবত গীতা, স্বামী রঙ্গনাথানন্দজির যে সিরিজ আছে, এই সমস্তগুলি জানার জন্য তিনি গভীরভাবে ভারতের উপনিষদের উপর রঙ্গনাথানন্দজির বিশাল সিরিজ আছে, এগুলি জানার জন্য তিনি কি করলেন? যেখানে মহারাজের লেকচার হতো সেখানে তিনি ছুটে যেতেন। তিনি পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় এই সমস্ত কথোপকথন বা ডকুমেন্টস আমাদের হাতে আছে। যে তার জন্য আমাদের কি, অনেকেই আজকাল আমাদের মা বাবারা কি ভাবে? আমাদের মা বাবারা ভাবে ছাত্ররা অধ্যয়ন তপ। কি করতে হবে? ছাত্রছাত্রী মানে সবসময় পড়াশোনা করো, পড়াশোনা করো, আর সুযোগ পেলে মাস্টারের বাড়ি যাও, আর আরেকটু সুযোগ পেলে ওই ছাত্রবন্ধী জগৎকে মোবাইল ফোন নাও, মোবাইল ফোনের উপর নির্ভর করো, একটু মোবাইল ফোনটা দেখে দিই। এই যে এটা হলো আমাদের অনেকের আজকাল অভিজ্ঞতা। মানে ছাত্ররা শুধু লেখাপড়া করবে, এখন লেখাপড়া করো। ছাত্র জীবনে আবার এই সমস্ত আধ্যাত্মিক কথা, এই সমস্ত সাধুদের কথা এগুলি শোনার কি প্রয়োজন? মেডিটেশনের কথা, এই যে তোমরা কি সব সাধু হবে নাকি? কোথায় সাধু হওয়ার কথা বলা হচ্ছে না, কোথায় সাধু হওয়ার কথা বলছে না। তুমি বলছে তোমার নিজেকে এমন ভাবে গড়ে তোলো, নিজের এমন পার্সোনালিটি ডেভেলপ করো, যাতে সমাজের 10 জন যারা তোমার দিকে
হায়নার মতো যারা তোমার দিকে তাকিয়ে আছে, তুমি তাদের যাতে মোকাবিলা করতে পারো, তাদের যাতে প্রশ্নের উত্তর দিতে পারো, তোমাকে দেখে তারা যেন শ্রদ্ধায় মাথা নত করে পাশ দিয়ে চলে যায়। তুমি এইভাবে নিজের ব্যক্তিত্ব তৈরি করো, তোমার এইভাবে ব্যক্তিত্ব তৈরি করো, তুমি যাতে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাও বা নিজের পায়ে নিজে দাঁড়াও, একটা বিজনেস করো, যাই করো, সমাজে যেখানে থাকো, যেই পর্যায়ে থাকো, তোমাকে যাতে দর্শন যাতে শ্রদ্ধার চোখে দেখে, ওই ধরনের ব্যক্তিত্ব তুমি তৈরি করো। রামকৃষ্ণ মিশন করে, তার জন্য রামকৃষ্ণ মিশন এখন শুধু ভারতবর্ষ নয়, বহির্ভারতীয় এই ভ্যালু বেসড এডুকেশনের জন্য চিন্তা ভাবনা করে যুবক যুবতীদের মধ্যে এগুলি প্রবেশ করানোর চেষ্টা করছে। চাইছে আমাদের যুবক যুবতীরা হলো ভবিষ্যৎ। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, দেশ যদি উপযুক্ত শিক্ষা লাভ করে, তিনি কি বলছেন? তিনি বলছেন শিক্ষা চাই, মানুষ চাই, মানুষ, টাকায় কিছু হয় না, মানুষ পেলে বাকি সব হইয়া যাইবে। আমাদের দেশে উপযুক্ত মানুষ চাই। তার জন্য রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ যখন প্রতিষ্ঠা করেন, তিনি তখন আমাদের এই সমস্ত বিদ্যা মন্দির, নরেন্দ্রপুরের মতো স্কুলগুলি তৈরি করেন। বা ওনার চিন্তা ভাবনা থেকে পরে পরে এগুলি তৈরি হয়। ওনার চিন্তা ছিল, কি চিন্তায় সেখানকার যারা তৈরি হবে, তারা শুধু সারা দিন পড়ার কথা বলবে না, তারা পড়াশোনার পাশাপাশি তোমাদের স্যারের কাছে শুনে নিবে একদিন। আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব, ছাত্রছাত্রীদের যে কোনো একটা অনুষ্ঠানে আপনার বিদ্যা মন্দিরের দৈনন্দিন রুটিনকে একটু শোনাবেন। এতে তাহলে তারা উপকৃত হবে, ওরা বাড়িতে গিয়ে বলতে পারবে। পড়াশোনার পাশাপাশি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে গত বছর তোমরা শুনেছ ফার্স্ট হয়েছে, এই বছর তৃতীয় হয়েছে। প্রতি বছর প্রথম 20 জনের মধ্যে প্রথম থেকে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে। এত ভালো রেজাল্ট কি করে ওরা পায়? সারাদিন বই আর মাস্টারের বাড়ি নিয়ে তারা বসে থাকে না। তারা কি করে? স্যারের কাছ থেকে শুনে নিবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সকালবেলা উঠে মেডিটেশন করে, শরীর চর্চা করে, তারপর প্রার্থনা করে, আবার তারা একটু নিজের হাতে কিছু ঘর দর মোছামুছি, বিছানাপত্র পরিষ্কার করে, আবার তারা একটু সেলফ স্টাডি করে। শুধু মাস্টার বাড়ি নয়, সেলফ স্টাডির উপর আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্বাধ্যায়ের কোনো বিকল্প নেই। তারপর সেখান থেকে স্কুল থেকে এসে আবার মাঠে নেমে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, যে কেউ আবার হারমোনিয়াম নিয়ে ক্যামে শুরু করছে, কেউ ফাঁকা নিয়ে করছে, যার যেমন খুশি করো। এই যে নিজের বিকাশ হচ্ছে, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সার্বিক বিকাশ, শুধু সারাদিন মাস্টারের বাড়ি আর বই নয়। তারপর সেখান থেকে গিয়ে আবার প্রার্থনা করছে, প্রার্থনার পর আবার মাঝে মধ্যে আমাদের মতো মহারাজরা আবার বিভিন্ন ধরনের 1 ঘন্টা ধরে বক্তৃতা দিচ্ছে, এবং আমাদের স্যারেরা বা আমাদের ছাত্ররা বসে বসে এগুলি সব শুনতে হবে। তখন তাদের পড়ার আর কোনো ক্ষতি হয় না। ওটা মোটামুটি মাসে একবার করে ধরে নিতে পারো, তাদের পড়ার ক্ষতি হয় না। তারা বরং রাজ্যের প্রথম দিকে রেজাল্ট করে। সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে কি হয়? মাথার জাম হয়ে যায়, বুদ্ধিটা কাজ করে না। সারাক্ষণ মাস্টারের কাছে বসে থাকলে কি হয়? বুদ্ধি আর কাজ করে না। তার জন্য আরেকটি কথা আছে, যখন যেই কাজ করবে সেই কাজে এই যে আমাদের কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে। দাসসুলভ কাজ করা যাবে না। আমরা যারা কাজ করছি, অনেকেই আছে তাদের মধ্যে আমরা দাসে পরিণত হই কাজ করতে করতে। এখানে যেতে হবে, এখানে গেলাম, হাতে ব্যাগটা নিয়ে ঢুকলাম, মা বলেছে এই কাজ করতে, এই কাজটা করতে হবে। যার ফলে কি হয়? ঝাড়ু দিচ্ছ, ঝাড়ুতে অর্ধেক ঝাড়ু থেকে অর্ধেক নোংরা থেকে যাচ্ছে, আর অর্ধেক পরিষ্কার করছো। আর নিজের অন্তর থেকে যখন করবে, তখন তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে, পুরোপুরি পরিষ্কার, একদম একটু ধুলিকণা থাকবে না। একজন অন্তর থেকে যখন অনেক দূরে, অনেক সময় অনেক শিক্ষকদের সাথে, অনেক সমাজের বিভিন্ন স্তরের লোকদের সাথে আমাদের যোগাযোগ হয়, অনেকে বলে মহারাজ আবার সেই স্কুল খুলে গেলে আবার যেতে হবে সেই কানপুর দিয়ে 100 কিলোমিটার। তার মানে কি? আর সে যদি ভাবে আমি স্কুল খুলে গেছে বা কি আনন্দ, আমি তাহলে স্কুল খুলে গেছে,
আমি আবার সেই কচি কাচাদের সেই মুখগুলো দেখতে পাবো, আর 1 মাস ধরে তাদের এই মুখ দেখতে পাইনি। তখন এই কথা ভাবতে ভাবতে সেই যদি 100 কিলোমিটার দূর থেকেও আসে, আরে গিয়ে আমি তাদের জন্য এইটাই লেখাটা প্রিপারেশন করে নিয়েছি, ওটা দেবো। আমার ওই ছাত্র বা এই ছাত্রীটা এই ধরনের ভালোবাসে, এই ছাত্রী খেলতে ভালোবাসে, এতদিন ধরে খেলা থেকে বঞ্চিত আছে, ওইভাবে খেলাটা একটু গাইড করে দেবো, এই গানটা তুলে দেবো। এই ধরনের যদি আন্তরিকতা মনের সাথে যদি যুক্ত হয়ে যায়, আমি স্কুলে যাচ্ছি, অনেকদিন পরে বাচ্চাদের দেখতে পাবো। আমরা নিজেরও স্কুলে যাই, আমি একটা স্কুলের সাথে যুক্ত আছি। আমি এর আগে এখানের আগেও আমি আরো দীর্ঘ বছর ধরে বিভিন্ন স্কুলের সাথে যুক্ত ছিলাম। আমরা ভাবি আরে কতদিন ধরে বাচ্চাগুলোকে দেখতে পাইনি, বা কোনোদিন কোনো একটা ছাত্রকে আমরা যখন বকে দিই, তখন তার পরদিন আবার ওই ছাত্রটাকে খোঁজ করি মনে মনে। ওই তোমাদের স্যারেরা এই সমস্ত স্যারের কাছ থেকে শুনবে, মহারাজদের হাতে মারও খেয়েছে, আবার রসগোল্লাটাও মুখে গুজে দিয়েছে। এই হলো আমাদের ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। বিদ্যামন্দির ছাত্র শিক্ষকের সম্পর্ক তো অসাধারণ। এই সমস্ত কথাগুলি তোমরা শুনবে, শুধু শুনলে হবে না, তোমরা তার সাথে সাথে এটা প্রতিজ্ঞা করতে হবে, আমরা যখন ভবিষ্যতে বড় হব আমরা এই কাজটা করব না, এই জিনিসটা নিজেকে করতে হবে। যাই হোক, আমি দীর্ঘক্ষণ বলে দিলাম, তোমাদের মন, বিশেষ করে এই মেয়েটির মন খুব চঞ্চল হয়ে পড়েছে, আমরা বুঝতে পারি। যাই হোক, অনেকক্ষণ বললাম, তোমরা ভালো থেকো। আমি আরো আগে তোমাদের এই অনুষ্ঠানটিতে আসার কথা ছিল, বিভিন্ন কারণে আটক হয়ে গিয়েছিলাম। যাই হোক, তার জন্য শেষ পর্যন্ত আসতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে তোমাদেরকে। তোমরা সবাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। Kృష్ణ
প্রতিযোগিতা স্বদেশ মন্ত্র আবৃত্তি প্রতিযোগিতায় যারা দ্বিতীয় ধরে রাখুন, আপনি ধরে রাখুন। স্বামীজির এরপর প্রথম বইটা ঘোরান। হ্যাঁ, একটু নিচে নিচে নামান, আপনার মুখটা গাঢ় হয়ে যাচ্ছে। এই বিভাগে তৃতীয় পুরস্কার তাদের নিরলস প্রচেষ্টা, আপনাদের প্রচেষ্টা জারি থাকুক। আপনাদেরকেও বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই হল সাজানো থেকে শুরু করে টিফিন বিতরণ পর্যন্ত প্রত্যেকটা কাজ যে সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা সুচারুভাবে পালন করেছেন, বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের ভরতবাবু এবং তার গৃহিণী এতটা আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের তাপসবাবু, উত্তমবাবু, আমাদের করণিক ভাই, তারাও নিরলসভাবে চেষ্টা করে গেছেন যাতে এই অনুষ্ঠানটা সফল হয়। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি।